ঈশিতা তার বাবা চন্দনবাবু এবং মা রাখি দেবীর সঙ্গে বাস করে। তার কলেজ পাশ হয়ে গেলে চন্দনবাবু মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। কারণ ঈশিতা ভীষণই নির্লজ্জ, তাই তার বাবা মা তাকে বেশি দিন বাড়িতে রাখতে চায় না। কারণ পরে যদি মেয়ের বিয়ে না হয় তাহলে বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে সমস্যায় ভুগবে। আর সেই কারণেই ঈশিতার বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা তাড়াহুড়ো করতে শুরু করে। এভাবেই প্রায় প্রত্যেক দিন ঈশিতার জন্য ভালো ভালো ঘরের সম্বন্ধ আসে, আর মেয়ের নির্লজ্জতার কারণে তার বিয়ে হয় না। একদিন, আজকে তোর বাবার বন্ধুর ছেলে সুজয় আর ওর মা তোকে দেখতে আসবে। সুজয় কিন্তু ভীষণই ভালো ছেলে, আর তোর বাবা চাই ওর সাথেই তোর বিয়ে হোক। তাই তুই ওদের সামনে কিন্তু কোনো রকম নির্লজ্জতার প্রমাণ দিবি না, এটা আমি তোকে বলে দিলাম, মনে থাকে যেন। তোমাদের আমি কতবার বলেছি যে আমি রাজের সঙ্গে প্রেম করি আর আমি ওকেই বিয়ে করব, তবুও তোমরা আমার বিয়ের সম্বন্ধ কেন দেখো বলো তো? আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোর মায়ের সামনে এরকম কথা উচ্চারণ করতে লজ্জা করছে না? মা বাবার সামনে দাঁড়িয়ে প্রেমের কথা বলছো তুমি? ওই রাস্তার ধারে লোফার লাফাঙ্গা নেশাখোর ছেলেটাকে তুই বিয়ে করবি? তোর লজ্জা করে না? ওরকম একটা ছেলেকে কোনো গরিব ঘরের মেয়েও পাত্তা দেবে না, আর তুই এত ভালো পরিবারের মেয়ে হয়ে শেষ পর্যন্ত ওকে বিয়ে করবি বলছিস? হ্যাঁ বলছি, কারণ আমার ওর মতো রেড ফ্ল্যাগ গুলোকে খুব ভালো লাগে। আই লাভ রাজ, তাই যতই সম্বন্ধ আসুক না কেন আমি ভাগিয়ে দেব। আমার মোটেই দেখাশোনা করে বিয়ে পছন্দ নয়। তুমি দেখছো না মা, তোমার দেখাশোনা করে বিয়ে হয়েছে বলে আমার বাবার মতো একটা টাকলু বর তোমার কপালে জুটেছে, আর তুমি কি সেটাই চাও যে আমারও ওরকম একটা টাকলু বর জুটুক? তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। তোর বাবা যদি এরকম একটা কথা শোনে তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। তোর বাবা টাকলু হলেও তোকে মানুষ করতে কোনো কমতি রাখিনি, আর তারপরে তুই মুখে মুখে এত বড় কথা বলছিস। যাই হোক, আমি তোর সাথে আজে বাজে বকতে চাই না, তাড়াতাড়ি তৈরি হয়ে বসে থাক। এই বলে রাখি দেবী তার মেয়ের ঘর থেকে চলে যায়। আর অন্যদিকে বিয়ের দেখাশোনা হবে বলে ঈশিতা সুন্দর করে সেজে গুজে রেডি হয়, কিন্তু সে একটা ছোট জামা পরে বসে থাকে, কারণ সে শাড়ি সালোয়ার কোনোদিনই পরতে শেখেনি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই যখন সুজয় এবং তার মা সায়নী দেবী ঈশিতাকে দেখতে আসে, তখন ঈশিতা তাদের সামনে একটা খুব ছোট জামা পরে চলে আসে। এ কি দাদা, আপনার মেয়ের তো দেখছি কোনো শিক্ষা দীক্ষা কিছুই নেই। আমরা আজকে আপনার মেয়েকে দেখতে এসেছি, তাও আবার প্রথমবার। এরকম অসভ্যদের মতো কেউ কখনো ছোট জামা পরে? না না, ও শাড়ি পরবে বলেই ঠিক করেছিল। আসলে ও যে শাড়িটা পরবে সেই শাড়িতে চা পড়ে গিয়েছিল। আসলে আপনাদের জন্য চা করতে গিয়ে শাড়িতে চাটা পড়ে গেছে আর কি, তাই তাড়াহুড়ো করে হাতের সামনে যা পেয়েছে পরে চলে এসেছে। আপনি কিছু মনে করবেন না। মনে করবো না মানে? আমার মোটেই এরকম ছোট পোশাক পরা মেয়েদের পছন্দ নয়। আমি এরকম মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। বিয়ে দেবেন না, দিতে হবে না। আমি আপনার ছেলেকে এমনিতেও বিয়ে করতে চাই না। আপনার ছেলেকে কি বাজে দেখতে, কালো বাদরের মতো, মাথায় চুল নেই, রোগা পটকা। সুতরাং তার মায়ের এত বড় বড় কথা মানায় না। নিজের ছেলেকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন। চল ভাগুন ভাগুন। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে অপমান করলে? আমার ছেলে নাকি কালো বাদরের মতো রোগা পটকা? তুমি জানো আমার ছেলে মাসে 1 লক্ষ টাকা মাহিনা পায়। সুতরাং হীরের আংটি যদি বেঁকা হয় তবুও সেটা হীরের আংটিই থাকে। হীরের আংটি নাকি গোবরের আংটি, সেটা আপনার ছেলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আপনার মুখ করলে গোবর বেরোচ্ছে, গোবর। আমি এমনিতেও বিয়ে টিয়ে করতে চাই না, তাই বলছি আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। এভাবে ঈশিতা চন্দনা দেবীকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সুজয়ের ঈশিতাকেই পছন্দ হয়, কারণ সে এরকম ঠোঁটকাটা এবং সোজা সাপটা মেয়েদেরকে পছন্দ করে। এখনকার দিনের অনেক মেয়েরাই ছেলেদের বেশি টাকা রোজগার দেখে তাদেরকে বিয়ে করতে চায়, কিন্তু ঈশিতা যেহেতু অন্য রকমের, তাই সুজয় তাকে হাতছাড়া করতে চায় না। উফ মা, তুমি একটু চুপ করবে? কেন তখন থেকে ঈশিতাকে অপমান করে যাচ্ছ বলো তো? আর বিয়েটা তো আমি করব, তাই আমাকেই ঠিক করতে দাও আমি কি করব। আর ঈশিতা আমাকে যাই কথাই বলুক না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কেননা আমি জানি ঈশিতাকে। সুজয়ের কথা শুনে সবাই চুপ করে যায়, আর ঈশিতাও মনে মনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল এরকম ভাবে একটা ছেলেকে অপমান করার পর সে আর কিছুতেই বিয়ে করতে চাইবে না। এবার ব্যাপারটা উল্টো দিকে ঘুরতে শুরু করে, কারণ সুজয় ঈশিতাকে বিয়ে করবে বলে ঠিক করে। অন্যদিকে সুজয়ের সিদ্ধান্ত শুনে তার মাও ভীষণ পরিমাণে রেগে যায়। কাকু কাকিমা, আপনাদের বিয়ের দিন পাকা করুন। আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে রাজি, আর আপনার মেয়েকে দেখতেও খুব সুন্দর, তাই আমার ওকে খুব পছন্দ হয়েছে। সুজয়ের এমন কথা শুনি ঈশিতার বাবা মা ভীষণই খুশি হয়, আর তারা কোনো রকম ভাবে কোনো দিকে তাকাতে চায় না, কারণ এই এতদিনে তাদের মেয়ের একটা ঠিকঠাক দেখাশোনা সম্পূর্ণ হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা বিয়ের দিন পাকা করে ফেলে।
কিন্তু ঈশিতা বেশ বড়সড় ভাবে কেস খেয়ে যায়। এই কেস করেছে রে, এবার কি হবে? আমি তো বিয়েটা করতে চাই না। আর রাজ যদি জানতে পারে আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো আরো বড় কেস হয়ে যাবে। তাই যে করেই হোক আমাকে এই বিয়েটা ভাঙতেই হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন ঈশিতা রাজকে নিজের বিয়ের ব্যাপারে বলে, ফলে রাজ তার উপর ভীষণ পরিমাণে রাগ করতে শুরু করে। আর সে ঈশিতাকে খুব অপমানও করে। কিন্তু রাজ যেহেতু প্রকৃতপক্ষে লোফার এবং খুব বাজে ছেলে, তাই তার মুখের ভাষাও ঈশিতার প্রতি খুব খারাপ হয়। এমন সময় আমার সাথে ঘুরে ফিরে ফুটপাতে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে আমার পকেট খসিয়ে তুই এখন অন্য কাউকে বিয়ে করে নিবি? সেটা কিন্তু হতে পারে না সীতা। আমি তোর বিয়ে হতে দেবো না, আমি কিন্তু বলে দিলাম। আর তুই যদি ওকে বিয়ে করিস তখন কিন্তু একটা তুমুল অশান্তি হয়ে যাবে। তাই বলছি তুই তোর বিয়েটা ভেঙে দে। আরে আমিও এই বিয়েটা করতে চাই না রে ভাই। তুই যদি আমার হবু বর, মানে যার সাথে আমার বিয়ে হবে বলে ঠিক হয়েছে, তাকে দেখিস, তাহলে তোর বাচ্চা বেলার ভাত পেট থেকে মুখে উঠে চলে আসবে। বিচ্ছিরি দেখতে ছেলেটাকে, একেবারে হাবা গোবা গাধা কুমার। তুই চুপ করতো। এখন তুই আমার মন রাখার জন্য এই কথা বলছিস। তোর যখন দেখাশোনা চলছিল তখন তো বলতে পারলি না, আর এখন বলে কোনো লাভ নেই। আর আমি ভালো করেই জানি তুই বড় লোকের ছেলে পেয়ে আমাকে টুপি পরিয়ে পালিয়ে যাবি। রাজ ঈশিতার সঙ্গে এরকম ভাবে কথা বললে ঈশিতার প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই সে রাজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয়। এমন সময় রাজেরও কিছু করার থাকে না, কারণ সে যদি আর কিছু বলে তাহলে আবার তাকে মার খেতে হবে। কিন্তু দুজনে মিলে এবার ঈশিতার বিয়ে ভাঙার পরিকল্পনা করতে শুরু করে। এমন সময় রাজ ঈশিতার কাছ থেকে সুজয়ের ফোন নাম্বার চেয়ে বসে। কি ব্যাপার রে, তুই সুজয়ের ফোন নাম্বার নিয়ে কি করবি? আমাকে বললি না তো? দেখ ভাই, যা করবি সাবধানে কর, কারণ মালটার কাছে কিন্তু অনেক টাকা আছে। যদি ভুলভাল কিছু করিস তাহলে তোকে ধরে কিন্তু জেলে ঢুকিয়ে দেবে, আর সারা জীবন তুই জেলে পচে মরবি। তুই চিন্তা করিস না, আমি এমন কিছু করব না যাতে আমাকে জেলে যেতে হয়। আর আমি যদি জেলে যাই তাহলে তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর আমি আর তুই একসাথে জেলের ভাত খাবো। এই বলে রাজ সুজয়কে ফোন করতে শুরু করে। আর সুজয় তখন অফিসের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই সুজয় যখন রাজের ফোন ধরে, তখন রাজ নিজের সঙ্গে ঈশিতার সম্পর্কের ব্যাপারে সুজয়কে খোলাখুলি ভাবে বলে। আর সুজয় সেই কথাগুলো শুনে ভীষণ পরিমাণে কষ্ট পায়। হ্যালো সুজয়, তোমার সাথে আমার প্রচুর দরকারি কথা আছে। তুমি কিন্তু ভুলে ঈশিতাকে বিয়ে করো না, কারণ ও আমার গার্লফ্রেন্ড। আর ওর মতো নির্লজ্জ, অসভ্য আর বেহায়া মেয়ে পৃথিবীতে দুটো হয় না। তাই তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও ওকে বিয়ে করো না। এটা তুমি কি বলছো? আর তারপর আবার তার সম্বন্ধে এরকম খারাপ খারাপ কথা বলতে তোমার লজ্জা করছে না? পরিষ্কার করে বলো তো তুমি কি বলতে চাও? কি আর বলতে চাই, ব্যাপারটা হচ্ছে ওর সাথে আমি 3 বছর ধরে প্রেম করছি, আর এখন আমাদের বিয়ে হওয়ার কথা আছে। কিন্তু ওর বুড়ো বাপটা তোমার সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই আমি তোমাদের বিয়ে হতে দেবো না। দেখো, এই কথাগুলো এখন বলে কোনো লাভ নেই, কারণ এখন ঈশিতার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি ওকে যে করে হোক বিয়ে করবোই। তাই তুমি ঈশিতাকে ভুলে যাও। আর আমার মনেও হয় না তোমার সাথে ঈশিতা সুখে থাকতে পারবে বলে। ও আমার সাথেই সুখে থাকবে, কেননা ও আমার সাথে ফুটপাতে বসে মদ খেতে পারে, সিগারেট খেতে পারে। কই, তখন তো কোনো অসুবিধা হয় না। এমনকি আমরা রাত বেড়াতে দুজনে একসঙ্গে গিয়ে নাচানাচিও করি। তুমি ওগুলো ওর সাথে কখনোই করতে পারবে না। সুতরাং ঈশিতাকে আমিই বিয়ে করব, কারণ ওর সাথে তোমার মতো ভদ্র ছেলে মানাবে না, বুঝেছো? রাজ এভাবেই নানান কথা বলে সুজয়ের সঙ্গে ঈশিতার বিয়ের সম্বন্ধ ভাঙার চেষ্টা করে। আর সুজয় এত খারাপ খারাপ কথা শুনে রাজের মুখের উপর ফোন কেটে দেয়, যার ফলে ঈশিতা এবং রাজ দুজনে মনে করে সুজয় এবার কিছুতেই ঈশিতাকে বিয়ে করতে চাইবে না। ফলে মনে মনে তারা দুজনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। থ্যাংক ইউ রাজ, তুই আমার সম্বন্ধে যে কথাগুলো সুজয়কে বলেছিস একদম সত্যি কথা। আর এই কথাগুলো শোনার পর আমার মনে হয় না সুজয় আমাকে আর বিয়ে করবে। সুজয় কি, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে চাইবে না। এই বলে দুজনে মিলে পার্টি করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে অনেক রাত হয়ে আসে আর ঈশিতা বাড়ি ফিরে যায়। সে ভাবে হয়তো সুজয় তার সঙ্গে বিয়ে ভেঙে ফেলেছে, কিন্তু তার ভাবার মতো কোনো কাজই হয় না। পরের দিন সকালবেলাতেই সুজয় ঈশিতার সঙ্গে দেখা করতে চায়। তাই ঈশিতা বেশ খুশি মনে সুজয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আমি জানি সুজয়, তুমি আমাকে কি বলবে। তুমি এটাই বলবে যে তুমি আমার মতো নির্লজ্জ খারাপ মেয়েকে বিয়ে করতে চাও না। কিন্তু কি করব বলো, এই কথাগুলো একদমই সত্যি। আর রাজ তোমাকে একদম ঠিক কথাই বলেছে। তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে অনেক সুখে থাকবে, তাই তুমি আমাকে ভুলে যাও। আমি জানি তুমি আমার সঙ্গে বিয়ে ভেঙে দিতেই এখানে এসেছো। তোমাকে কে বলেছে যে আমি ওই একটা ফালতু ছেলের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তোমার সাথে বিয়ে ভেঙে দেবো? তুমি যাই করো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেননা আমি তোমাকেই বিয়ে করব। আর আমি ভালো করেই জানি কালকে তুমি ওই ছেলেটাকে ইচ্ছা করে আমাকে ফোন করতে বলেছিলে, তাই তো? তুমি আমার সম্বন্ধে এত খারাপ খারাপ কথা শোনার পরও আমাকে বিয়ে করতে চাইছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি রাজকেই বিয়ে করতে চাই। তাই তুমি আমাকে জোর করো না।
তোমার কোনো কথা আমার কাছে খাটবে না, কারণ আমি ভালো করেই জানি ওইরকম একটা বদমাইশ ছেলে যে কিনা তোমাকে সম্মান করতে পারে না, সে তোমাকে কোনোদিনও সুখী রাখতে পারবে বলে। তাই তুমি যতই নির্লজ্জতার কাজ করে থাকো না কেন, তোমার সম্বন্ধে ওই কথাগুলো বলা উচিত হয়নি। ও যদি আমাকে নর্মালি আমাকে বলতো যে ও তোমাকে ভালোবাসে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু ওর এই কথাগুলো শোনার পর ওইরকম একটা ফালতু ছেলের হাতে আমি তোমাকে ছাড়তে পারবো না। সুজয়ের কথা শুনে ঈশিতার আর কিছু করার থাকে না, ফলে সে বাধ্য হয়ে বিয়ে করার জন্য রাজি হয়। কারণ সে যদি বিয়ে করতে না চায় তাহলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর রাজ যখন ব্যাপারটা জানতে পারে তখন সে আরো বেশি রেগে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর সুজয় এবং ঈশিতার বিয়ের দিন এগিয়ে আসে। সকালবেলা ঈশিতার গায়ে হলুদ হয়, আর তারপরেই মেহেন্দি অনুষ্ঠান পালন করা হয়। কিন্তু বিয়ের আগে রাজ লুকিয়ে লুকিয়ে ঈশিতার সঙ্গে দেখা করতে আসে। শোন সীতা, এখনই কিন্তু সুযোগ আছে, চল আমার সাথে পালিয়ে বিয়ে করে নিই আমরা, আর আমরা আলাদা করে সংসার করব। আর তুই একদম তোর এই বাদরের মতো বরের কথা চিন্তা করিস না। এই দেখ, আমি বিষ নিয়ে এসেছি, তুই ওর খাবারে বিষ মিশিয়ে দে, তাহলে মালটা মরে যাবে আর তোকে বিয়েও করতে হবে না। মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করার জন্য একটা অন্য ছেলের খাবারে বিষ মিশিয়ে দেব? এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? বেশি ভালো সাজিস না, যেটা বলছিস সেটা কর, কারণ আমি তোকে বিয়ে করবই। আর তুই ভুলে যাস না, সেদিনকে তুই যখন পাবে গিয়ে মাতলামি করছিলিস তার ভিডিও আমার কাছে আছে। তুই যদি বেশি নাটক করতে যাস তাহলে ওই ভিডিও ক্লিপ কিন্তু আমি ভাইরাল করে দেবো। রাজের কথা শুনে ঈশিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সে যে মানুষটাকে ভালোবাসে সে তাকে এক ফোঁটা সম্মান করে না। অন্যদিকে সুজয় তাকে ভীষণ পরিমাণে সম্মান করে, আর সুজয় তাকে প্রকৃত ভালোবাসে। আর সেটা ঈশিতা আজকে খুব ভালো মতো বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি আমার এখন কি করা উচিত। আমি সুজয়কেই বিয়ে করব, কারণ সত্যি তোর মতো একটা বদমাইশ আর নোংরা ছেলের সঙ্গে সংসার করা যায় না। তোর পাল্লায় পড়ে আমি খারাপ হয়ে গিয়েছিলাম, কিন্তু সুজয় আমার চোখ খুলে দিয়েছে। আর তোর যা ইচ্ছে তুই তাই করতে পারিস, তুই ভাইরাল কর, তোর যা ইচ্ছে তুই কর, আমি ভয় পাই না, কারণ সুজয় আমাকে ভালোবাসে আর ও আমাকে অবিশ্বাস করবে না। এই বলে ঈশিতা মণ্ডপে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ঈশিতার সঙ্গে সুজয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। অন্যদিকে রাজের আর কিছু করার থাকে না, কারণ সে ভালো করেই জানি সুজয়ের কাছে অনেক টাকা আছে, আর রাজ যদি এখন বদমাইশি করতে যায় তাহলে তাকে মার খেতে হবে। সেই জন্য রাজ সেখান থেকে কেটে পড়ে। আর অন্যদিকে ঈশিতা বিয়ের পর নিজেকে একেবারে পরিবর্তন করে নেয়। সে সুজয়ের সঙ্গে খুবই সুখে শান্তিতে সংসার করে। মিষ্টি তার বাবা চন্দনের সঙ্গে দত্তপুকুর নামক গ্রামে বাস করে। তারা খুবই গরিব ছিল। মিষ্টির বাবা চন্দন গ্রামে গ্রামে ঘুরে মাটির জিনিসপত্র বিক্রি করত। চন্দন বাড়িতেই সমস্ত কিছু তৈরি করত। তার মেয়ে মিষ্টি জিনিসপত্র তৈরি করতে তাকে সাহায্য করত। মাটির জিনিসপত্র এবং সাজগুজের জিনিস বিক্রি করে যা টাকা ইনকাম হতো তাই দিয়ে কোনো রকমে তাদের দুজনের পেট চলে যেত। একদিন হঠাৎ করে চন্দন খুবই অসুস্থ হয়ে পড়ে। তার ওষুধ খরচের টাকা না থাকায় মিষ্টি তার বাবাকে বলে, বাবা তুমি বাড়িতে থাকো, আমি বরং গ্রামে গ্রামে গিয়ে জিনিসগুলো বিক্রি করে আসি। এভাবে বাড়িতে বসে থাকলে কিভাবে চলবে? তোমার ওষুধগুলো তো কিনতে হবে, ওষুধ না কিনলে তুমি সুস্থ হবে না। ঠিক আছে মা, তুই সাবধানে থাকিস, কিন্তু দিনকাল খুব খারাপ, কোনো অচেনা মানুষের সঙ্গে বেশি গল্প করবি না, আর যেখানে মনে করবি বিপদ হতে পারে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাবি। তোকে নিয়ে আমার খুব চিন্তা। না বাবা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি ঠিক সাবধানে যাব আর সাবধানে চলে আসব। এই বলে মিষ্টি মাটির জিনিসগুলো নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে। সে এদিক ওদিক ঘুরে ঘুরে চেঁচিয়ে চেঁচিয়ে তার জিনিসপত্রের নামগুলো বলতে থাকে। হাঁটতে হাঁটতে সে অন্য গ্রামে পৌঁছে যায়। ঠিক তখনই মিষ্টির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে খুবই হ্যান্ডসাম দেখতে অর্জুন নামে এক বড়লোক ছেলে নেমে আসে। মিষ্টিকে দেখে অর্জুন অবাক হয়ে যায়, কারণ মিষ্টি দেখতে ভীষণ সুন্দর ছিল। এরকম সুন্দর দেখতে একটি মেয়ে মাটির জিনিস বিক্রি করছে দেখে অর্জুনের খুবই মায়া হয়। এই যে মাটির জিনিস কত করে বিক্রি করছো, আর কি কি জিনিসপত্র আছে তোমার কাছে? 20 টাকা করে বিক্রি করছি। আমার কাছে মাটির নানান রকমের জিনিস পাবে। এই যে ধরুন নানান রকমের পশু পাখি, নানান রকমের ফুল, বাড়িতে সাজিয়ে রাখা নানান রকমের জিনিস, এগুলো সব আমি আর আমার বাবা নিজের হাতে তৈরি করেছি। আচ্ছা তাই, তোমার নামটা একটু জানতে পারি? আর তোমার বাড়ির অ্যাড্রেসটা যদি বলতে আরো ভালো হতো। তোমাকে দেখে আমি আগেই বুঝেছিলাম যে তুমি আমার কাছ থেকে কিচ্ছু কিনবে না। আমি তোমাকে আমার নাম ঠিকানা কেন বলবো? আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তোমাদের মতো বড়লোক ছেলেরা গরিব মেয়েদের ফাঁসিয়ে তাদের সঙ্গে ভালোবাসার নাটক করে আর তারপরে তাদের মার্ডার করে দেয়। আমি তোমাকে কিচ্ছু বলবো না বাবা। এই বলে মিষ্টি সেখান থেকে চলে যায়। মিষ্টির মুখে এরকম অদ্ভুত কথা শুনে অর্জুনের খুবই হাসি পায়। অর্জুন প্রথম দেখাতেই মিষ্টিকে পছন্দ করে ফেলেছিল।
তাই সে বাড়িতে এসে তার মাকে মিষ্টির ব্যাপারে বলে। অর্জুনের বাবা মা কিছুদিনের মধ্যেই মিষ্টির ডিটেলস বের করে এবং অর্জুনকে নিয়ে তার বাবা মা মিষ্টির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। অনেক ভালো ধনী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসায় চন্দন খুব সহজেই বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই চন্দন ও মিষ্টির বিয়ে হয়। তাদের বিয়েটা হয়েছিল শীতকালে। বিয়ের পর চন্দন মিষ্টিকে তার বাড়িতে নিয়ে যায়। বৌমা, তোমাদের তো শীতকালে বিয়ে হয়েছে। আমরা তো তোমার বাবার কাছ থেকে কোনো রকমের যৌতুক চাইনি, কিন্তু তোমার বাবা কি এটাও জানে না যে শীতকালে বিয়ে দিলে মেয়ের সঙ্গে অন্তত 2-4টে কম্বল পাঠাতে হয়? তুমি কম্বল না নিয়ে খালি হাতে কিভাবে চলে এলে? আমি খালি হাতে আসিনি তো। এই দেখুন, আমার সঙ্গে একটা কম্বল এনেছি, আর 2-4টে কম্বল কেনার ক্ষমতা আমার বাবার নেই। আপনি তো এটা ভালো করেই জানেন। এই কম্বলেই আমার শীত কেটে যাবে। কই দেখি কি কম্বল এনেছো, দেখাও দেখাও। কম্বল এনেছো শুনে খুশি হলাম, কিন্তু কম্বলটা দেখারও তো ব্যাপার আছে। কম্বলটা দেখে অন্নপূর্ণা দেবী মুখ বিকৃত করে বলে, এ বাবা, এ কি কম্বল এনেছো গো তুমি? এরকম পুরানো নোংরা ময়লা একটা কম্বল নিয়ে তুমি চলে এলে? ছি, একটা নতুন কম্বল কিনে দেওয়ার মতো মুরদ হলো না তোমার বাবার? তোমার মধ্যে কি লজ্জাবোধ বলে কোনো জিনিস নেই? তুমি একবারও ভেবেছো যে এই কম্বলটা লোক সমাজে দেখানোর মতো কিনা? কেন মা, আমি এই কম্বলটা লোকজনকে দেখাতে যাব কেন? কম্বলটা তো গায়ে দেওয়া নিয়ে কথা। এই কম্বলটা গায়ে দিলে খুবই গরম হয়। আমি তো প্রত্যেক বছর এই কম্বলটা গায়ে দিই, এতেই আমার শীত কেটে যায়। তুমি ভাবলে কি করে এই পুরানো নোংরা কম্বলটা আমার ছেলে গায়ে দেবে? আমারই ভুল হয়েছে তোমার মতো গরিব মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়াটা। শুধুমাত্র আমার ছেলের জন্য এই বিয়েতে রাজি হতে হয়েছে। আমাদের এখানে একটা নিয়ম আছে জানো, শীতকালে বিয়ে হলে মেয়ের বাপের বাড়ির কম্বল বর বউ দুজনে গায়ে দিয়ে ঘুমায়, না হলে কোনো কিছু শুভ হয় না। এরকম অদ্ভুত নিয়ম কে তৈরি করেছে? আর এই কম্বলটা নোংরা ময়লা নয়, এটা অনেক দিনের পুরানো বলে দেখতে এরকম হয়ে গেছে। আমি জানি অর্জুনের এই কম্বলটা গায়ে দিতে কোনো অসুবিধা হবে না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি তোমার বাবাকে ফোন করে বলো তোমার বাবা যেন একটা নতুন কম্বল দিয়ে যায়। আমি আর একটা কথাও বলবো না। যাও, ঘরে যাও। মিষ্টি মন খারাপ করে তার ঘরে চলে যায়। সে তার বাবাকে ফোন করে নতুন একটা কম্বল কিনে দেওয়ার কথা বলে। 2-4 দিনের মধ্যেই চন্দন একটা নতুন কম্বল মিষ্টিদের বাড়িতে দিয়ে যায়। কিন্তু মিষ্টি রাত্রিবেলা নতুন কম্বল গায়ে না দিয়ে তার পুরানো কম্বলটাই গায়ে দেয়। এই দেখে অর্জুন খুবই অবাক হয়ে বলে, কি ব্যাপার মিষ্টি, তোমার বাবা এত সুন্দর একটা কম্বল দিয়ে গেল, তুমি নতুন কম্বল ছেড়ে পুরানো কম্বল নিয়ে ঘুমাচ্ছ কেন? আমার এই নতুন কম্বলটা পছন্দ নয়, তাই আমি এই পুরনো কম্বলটাই গায়ে দেব। এই কম্বলটা গায়ে না দিলে আমার ঘুমই আসবে না। তুমি নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আমি পুরনোটাই গায়ে দিচ্ছি। আমি তো আমার শ্বশুর মশাই দিয়ে যাওয়া নতুন কম্বলই গায়ে দেব। এই বলে তারা দুজনে আলাদা আলাদা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এরকম ভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা তাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় অন্নপূর্ণা দেবী তাদেরকে ডাকতে আসে। তখন সে তার ছেলে ও বৌমা দুজনকে আলাদা আলাদা কম্বলে ঘুমাতে দেখতে পায়। অর্জুনের ব্রেকফাস্ট করার সময় তার মা তাকে জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোর আর বৌমার মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া তোমার বৌমার সঙ্গে? তুমি ভাবলে কি করে মা? মিষ্টির নাম যেমন মিষ্টি, ওর ব্যবহারও তেমন মিষ্টি। আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। কিন্তু কেন বলো তো, তুমি এরকম বলছো কেন? না না, সকালে দেখলাম তোরা দুজনে আলাদা আলাদা কম্বলে ঘুমাচ্ছিস, তাই দেখে মনে হলো আর কি। হ্যাঁ মা, জানি না কেন পুরানো কম্বল ছাড়তে চাই না। ওই পুরানো কম্বল ছাড়া নিশ্চয়ই ওর ঘুম আসে না, তাই জন্য আমার সঙ্গে এই কম্বলে ঘুমাই না। কি জানি বাবা, ওই নোংরা ময়লা কম্বলে কি আছে? কম্বলটা দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। আত্মীয় স্বজন এসে যদি এই কম্বলটা দেখে তাহলে কত খারাপ ভাববে বলতো? আমাদের এত সুন্দর বড়লোক বাড়িতে ওরকম একটা কম্বল মানাই কোনোদিন? ছাড়ো না মা, কি আর করা যাবে। ওর যখন ওই কম্বলে ঘুমাতে ভালো লাগে তখন ঘুমাক না। এই বলে অর্জুন খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। না, আমি ছাড়বো না। ওই নোংরা ময়লা পুরানো কম্বলটা আমার বাড়িতে থাকবে না। ওই কম্বলটা আমি আমার বাড়ি থেকে দূর করে দেব, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অন্নপূর্ণা দেবী মনে মনে এসবই ভাবছিল। তখনই তাদের বাড়ির সামনে দিয়ে একজন ভাঙ্গারওয়ালা চেঁচাতে চেঁচাতে যাচ্ছিল। এই যে ভাঙ্গারওয়ালা, একবার আমাদের বাড়িতে এসো তো, অনেক জিনিস আছে, জিনিসগুলো নিয়ে যাও। ভাঙ্গারওয়ালা তাদের বাড়িতে আসে। এই যে দেখো, এখানে অনেক পুরানো জিনিস আছে, এগুলো নিয়ে যাও। তোমাকে কোনো টাকা দিতে হবে না। আর দাঁড়াও, আর একটা জিনিস আছে তোমাকে দেওয়ার মতো। এই বলে অন্নপূর্ণা দেবী মিষ্টির রুম থেকে তার পুরানো কম্বলটা নিয়ে আসে এবং ভাঙ্গারওয়ালাকে দিয়ে বলে, এই নাও, এই কম্বলটা আমি তোমাকে দিলাম। এই শীতকালে এটা তোমার খুবই কাজে লাগবে।
কম্বলটি পেয়ে ভাঙ্গারওয়ালা খুবই খুশি হয়। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে ভাঙ্গারওয়ালা অন্নপূর্ণা দেবীর পুরানো ভাঙাচোরা কিছু জিনিস এবং কম্বল নিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা ঘুমানোর সময় মিষ্টি তার কম্বলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। অর্জুন, আমার কম্বলটা কোথায় বলো তো? আমি তো বেডের উপরেই সকালে রেখেছিলাম, কোথায় গেছে কম্বলটা? তোমার কম্বল কোথায় গেছে আমি কি করে জানবো? আমি কি সারাদিন বাড়িতে ছিলাম? সকালে বেরিয়েছিলাম আর একটু আগে বাড়িতে এলাম। আর তাছাড়া কম্বলটা কোথায় যাবে? ঘরেই আছে, ভালো করে খুঁজে দেখো। পাচ্ছি না তো, আমি অনেক খুঁজেছি, ঘরে নেই। এমনকি আমি আমাদের সারা বাড়িতেও খুঁজেছি, কম্বলটা কোথাও পাচ্ছি না আমি। দয়া করে কম্বলটা খুঁজে দাও না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও খুঁজি, আমিও খুঁজে দেখছি। তুমিও না একটা কম্বলের জন্য শুধু শুধু মন খারাপ করছো। এই তো মা এসে গেছে, মাকে জিজ্ঞাসা করি। মা, তুমি কি মিষ্টির কম্বলটা দেখেছো? দেখো না, মিষ্টি কম্বল খুঁজে পাচ্ছে না বলে মন খারাপ করছে। না তো, আমি ওই পুরানো ময়লা কম্বলটা নিয়ে কি করব? ওটা তো গায়ে দেওয়ার মতো যোগ্যই ছিল না। ওই কম্বলটা গায়ে দেওয়া তো দূরের কথা, স্পর্শ করতেই আমার ঘৃণা হতো। যাক, ভালোই হয়েছে বাড়ি থেকে কম্বলটা উধাও হয়ে গেছে। এই বলে অন্নপূর্ণা দেবী সেখান থেকে চলে যায়। মিষ্টি তার কম্বলটা না পেয়ে কান্নাকাটি করতে শুরু করে। আরে তুমি সামান্য একটা কম্বলের জন্য কান্নাকাটি করছো কেন? ওই তো ওই নতুন কম্বলটা তো আছে, ওইটা গায়ে দিয়ে ঘুমাবো আমরা। আর হ্যাঁ, ওটা তোমার বাবা দিয়েছিল ঠিক আছে, কিন্তু এই কম্বলটাও তো তোমার বাবাই দিয়ে গেছে। আমি মানছি পুরনো কম্বলটাও তোমার বাবা দিয়ে গেছে আর নতুনটাও তো তোমার বাবা দিয়ে গেছে। চলো আমরা নতুন কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। না, আমি এই কম্বলটা গায়ে দেব না, আমার ওই কম্বলটাই চাই। ওই কম্বলটা গায়ে না দিলে আমার শীতকালে ঘুম আসে না। আমার তো ওই কম্বলটা এত পছন্দের যে আমি মাঝে মধ্যে গরমকালেও ওই কম্বলটা গায়ে দিতাম। আমি এমনি ঘুমাবো তাও ঠিক আছে, আমি কিছুতেই অন্য কম্বল গায়ে দেব না। মিষ্টি খুবই কান্নাকাটি করতে শুরু করে। হঠাৎ করে সে অনেক বেশি রেগে যায় এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। মিষ্টির এরকম রূপ দেখে অর্জুন ভীষণ পরিমাণে অবাক হয়। আমার কম্বল আমাকে এনে দাও, আমার ওই কম্বলটাই চাই। আমি কিচ্ছু জানি না, আমার কম্বল আমাকে এনে দাও, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। আমার কম্বল কোথায়? মিষ্টিকে এরকম চেঁচামেচি করতে দেখে তার শাশুড়ি মাও সেখানে ছুটে আসে। মিষ্টির এরকম ভয়ঙ্কর রূপ দেখে তার শাশুড়ি মা ভয়ে সত্যি কথা বলে দেয়। আরে বৌমা, তুমি ওই কম্বলটার জন্য এরকম করছো কেন? কি আছে ওই কম্বলে বলো তো? আচ্ছা আমি বলছি, ওই কম্বলটা আমি একটা ভাঙ্গারওয়ালাকে দান করেছি। কত ভালো কাজ করেছি বলো তো? এটা শুনে তোমার খুশি হওয়া উচিত। আর আমাদের বাড়িতে আরো অনেক সুন্দর সুন্দর কম্বল আছে। তোমার কোন কম্বলটা চাই বলো তুমি? এটা শুনে মিষ্টি খুবই রেগে যায়। আপনার সাহস কি করে হলো ওই কম্বলটা কাউকে দান করার? আপনি আমার কম্বলে কোন সাহসে হাত দিয়েছিলেন বলুন? আপনি খুব বাজে। আমি জানি না, যেখান থেকে পারেন আমার কম্বলটা ফিরিয়ে এনে দিন, না হলে কিন্তু আমি বাড়ির সমস্ত কিছু ভাঙচুর করে দেব। আর আপনাদের বাড়ির যত কম্বল আছে আমি সব পুড়িয়ে দেব। আমার পছন্দের কম্বল গায়ে দিতে না পারলে আপনাদেরও আমি কম্বল গায়ে দিতে দেব না। মিষ্টির মুখে এরকম কথা শুনে অর্জুন খুবই রেগে যায় এবং সেই মিষ্টির গালে একটা ঠাসিয়ে চড় মারে। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? মায়ের সঙ্গে তুমি এমন ব্যবহার করবে? কি আছে তোমার এই কম্বলে? হ্যাঁ বলো, আজকে তোমাকে বলতেই হবে। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, জানতে চাও ওই কম্বলে কি আছে? ওই কম্বলে আমার মায়ের স্মৃতি আছে। ওই কম্বলটাই আমার মায়ের শেষ স্মৃতি। অনেক বছর আগে শীতকালে আমাদের গায়ে দেওয়ার মতো কোনো কম্বল ছিল না। শীতকালে আমি খুবই কষ্ট পেতাম, তাই আমার মা লোকের বাড়িতে বাসন মেজে টাকা জমিয়ে আমাকে ওই কম্বলটা কিনে দিয়েছিল। তার কিছুদিন পরেই আমার মা মারা যায়। ওই কম্বলটা গায়ে দিলে আমি আমার মাকে অনুভব করতে পারি। ওই কম্বলটা গায়ে দিয়ে আমি শান্তি পাই। আমার ওই কম্বলটা চাই। মিষ্টির মুখে এমন কথা শুনে অর্জুন এবং অন্নপূর্ণা দেবী দুজনের চোখেই জল চলে আসে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, তোমার কম্বলটা ওই ভাঙারওয়ালাকে দিয়ে আমি ঠিক করিনি। আমি জানতাম না যে ওটা তোমার মায়ের স্মৃতি। আজকে তো অনেক রাত হয়ে গেছে, তুমি আজকের রাতটা কোনো রকমই কাটাও। আমি কালকে ওই ভাঙ্গারওয়ালাটার সন্ধান করব। আমি তো জানি না ওর বাড়ি কোথায়। হ্যাঁ মিষ্টি, আমি নিজেই ওই ভাঙ্গারওয়ালাটাকে খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। দয়া করে আজকের রাতটা তুমি শান্ত থাকো প্লিজ। মিষ্টি সারা রাত কম্বলের জন্য কান্নাকাটি করতে থাকে। সে কনকনে ঠান্ডার মধ্যেও অন্য কোনো কম্বল গায়ে দেয় না। পরের দিন সকাল হতেই অর্জুন ও অন্নপূর্ণা দেবী ভাঙ্গারওয়ালা সন্ধান করতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা ভাঙ্গারওয়ালাকে খুঁজে পায়। তারা ভাঙ্গারওয়ালার জন্য একটা নতুন কম্বল নিয়ে গিয়েছিল। এই যে দাদা, কালকে আমি তোমাকে যে কম্বলটা দিয়েছিলাম, ওই কম্বলটা ফিরিয়ে দিয়ে এই নতুন কম্বলটা তুমি রাখো। ওই কম্বলটা খুব দরকার আমাদের।
ওটা তুমি রেখে দিয়েছো তো? অন্নপূর্ণা দেবীর কথা শুনে ভাঙ্গারওয়ালা ভীষণ অবাক হয়। সে পুরানো কম্বলটা দিয়ে নতুন কম্বলটা নিয়ে নেয়। তারা দুজনেই খুশি মনে মিষ্টির কম্বলটা বাড়িতে নিয়ে আসে। মিষ্টি কম্বল পেয়ে খুবই খুশি হয়। সে তখনই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ে।